আপনি বাজারে গেছেন কিংবা স্কুল, কলেজ কোথাও একটা আছেন। এমন সময় দেখলেন আপনার সামনে একটা লোক হঠাৎ করে কোল্যাপস করে গেল। হঠাৎ করে মাটিতে পড়ে গেল। ঠিকঠাক শ্বাস নিচ্ছে না বা আপনি দেখছেন যে তার বুক ওঠানামা করছে না। চারপাশে মানুষজন জড়ো হয়ে গেছে। এখনকার দিনে সবার হাতে স্মার্টফোন। কেউ ভিডিও করছে, কেউ জল খাওয়ানোর পরামর্শ দিচ্ছে, কেউ বা হাওয়া বাতাস করছে। আসলে এরা কিছু করছে কি? ঠিক এই সময় কি করা উচিত? এরা এই যে এই জিনিসগুলো করছে আর ওই মানুষটার ব্রেন সেলগুলো অক্সিজেনের অভাবে দ্রুত মরে যাচ্ছে, সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে। আপনি আপনি যদি এই সময় সিপিআর জিনিসটা জেনে থাকেন, তাহলে আপনার এই দুটো হাত একটা মানুষকে প্রাণ ফেরাতে সাহায্য করতে পারে। ভাবুন তো, আপনার দুটো হাত একটা মানুষকে বাঁচিয়ে দিতে পারে। গবেষণায় দেখা গেছে যে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর প্রত্যেক মিনিটে যদি সিপিআর স্টার্ট না হয়, প্রত্যেক মিনিটে একটা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় 10% করে কমতে থাকে। তো কাজেই সময় নষ্ট করবেন না, ভিডিও করবেন না। হাওয়া বাতাস জল কিচ্ছু ওই মানুষটাকে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে আপনার একটা ট্রেনিং এবং আপনার দ্রুত সিপিআর নেওয়ার সিদ্ধান্ত। আমি ডক্টর স্বদেশ মান্না। আমি একজন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট এবং কনসালট্যান্ট অ্যানাস্থেসিওলজিস্ট। প্রতিনিয়ত আমাদেরকে সিপিআর দিতে হয় আইসিইউ সেটিংয়ে। আমি আজকে আপনাদের জানাবো সিপিআর জিনিসটা কি, সিপিআর কিভাবে করবেন, কি করবেন না। আর আমার সব ভিডিওর মতো এই ভিডিওতে একটা বোনাস পয়েন্ট থাকবে, যেটা খুব ইন্টারেস্টিং এবং সারপ্রাইজিং, সেটা শেষে বলবো। তো সঙ্গে থাকুন। প্রথমেই বলা যাক সিপিআর জিনিসটা কি। সিপিআর এর ফুল ফর্ম হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। মানে আপনি সিনেমা সিরিয়ালে দেখে থাকবেন মানুষের হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে যাওয়ার পরে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে এইভাবে হাত দিয়ে বুকের ওপর চাপ দিয়ে দিয়ে মানুষটার যে প্রাণ ফেরানো হয়, সেইটা হচ্ছে সিপিআর। তো এটার জন্য আপনার সঠিক ট্রেনিং দরকার। কিভাবে সিপিআর দেবেন, কি কি করবেন, এটার পুরো স্টেপ বাই স্টেপ বলা আছে, সেইগুলোই আমি বলবো। তো প্রথমে যদি আপনার সামনে কেউ একজন কোল্যাপস হয়ে গিয়ে থাকে, কোল্যাপস করে পড়ে গেছে, জ্ঞান নেই, শ্বাস প্রশ্বাস ঠিকঠাক নিচ্ছে না বলে আপনার মনে হয়, তাহলে প্রথমে আপনি কি করবেন? প্রথমেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সিন সেফটি দেখবেন। মানে যে জায়গাতে ভদ্রলোক বা ভদ্র মহিলা পড়ে গেছেন, সেই জায়গাটা ওনার জন্য এবং আপনার জন্য নিরাপদ কিনা আপনি দেখবেন। মানে তিনি যদি আশপাশে যদি আগুন লেগে থাকে, ধোঁয়া থাকে বা জলে পড়ে যান, তাহলে সেই জায়গাটা থেকে তাকে বের করতে হবে। কারণ ওইখানে রেখে আপনি সিপিআরও দিতে পারবেন না, ওনাকে বাঁচাতে পারবেন না, আপনি নিজেও বিপদে পড়ে যাবেন। 2 নম্বর হচ্ছে কল ফর হেল্প। আপনি লোকজনকে ডাকুন। আপনি একা পারবেন না, আপনার সাহায্যের দরকার হবেই। হ্যাঁ? তো বিভিন্ন হেল্পলাইন নাম্বার আছে, যেমন আমেরিকার ক্ষেত্রে একটা নাম্বার আছে। ভারতের ক্ষেত্রে এটা 108, 112 এই নাম্বারগুলোতে ফোন করলে মেডিকেল হেল্প আসতে পারে। বা আপনার চেনা জানা কাছাকাছি হসপিটালের নাম্বার বা পুলিশ থানার নাম্বার যদি আপনি জানা থাকে, সেই নাম্বারে ফোন করুন। বা সবচেয়ে ভালো, আপনার আশেপাশে যে বাকি যে লোকজনগুলো আছে তাদেরকেই আপনি ডাকুন সাহায্যের জন্য। একজন এক্সট্রা মানুষ, দুটো এক্সট্রা হাত সবসময় সাহায্যের। এটা মাথায় রাখবেন। তো কি করবেন এরপর? এরপর আপনি লোকটার কাঁধ ধরে একটু ঝাঁকাবেন, একটু নাড়াবেন, আপনি ডাকবেন, "আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আর ইউ ওকে? আপনি ঠিক আছেন?" এই জাতীয় প্রশ্ন করবেন। দেখবেন ভদ্রলোক, ভদ্রমহিলা রেসপন্স করছেন কিনা। যদি রেসপন্স না করে, যদি মনে হয়, আপনি পালস চেক করে দেখলেন যে ঠিকঠাক পেরিফেরাল পালস পাচ্ছেন না। আপনি যদি পালস চেক নাও করতে পারেন, আপনার যদি মনে হয় ভদ্রলোক ঠিকঠাক শ্বাস নিচ্ছে না বা একদম অন্তিম শ্বাস নিচ্ছে, মানে কিরকম? এই জাতীয়, এটাকে গ্যাস্পিং বলি আমরা, মানে খাবি খাওয়ার মতো শ্বাস নিচ্ছে, তাহলে আপনাকে ইমিডিয়েট সিদ্ধান্ত নিয়ে সিপিআর স্টার্ট করতে হবে। সিপিআর স্টার্ট করার জন্য কি করবেন আপনি? আপনি প্রথমে ভদ্রলোককে একটা ফ্ল্যাট শক্ত সারফেস, মানে মাটিতে বা কোনো শক্ত বেঞ্চের ওপর, বিছানার উপরে আপনি ওনাকে শোয়াবেন। ২ নম্বর স্টেপ হচ্ছে ওনাকে শোয়ানোর পরে ওনার যে স্টার্নাম, মানে বুকের এই মাঝখানের এই জায়গাটা হচ্ছে স্টার্নাম। এই জায়গাটাতে আপনি প্রথমে একটা হাত এরকম রাখবেন, তার উপরে আরেকটা হাত রাখবেন। তারপরে আঙুলগুলোকে ইন্টারলক করবেন। করে এরপরে আপনি চাপ দেওয়া শুরু করবেন। এইভাবে চাপ দেবেন, এইভাবে চাপ দেবেন। এই চাপের ডেপথ মানে কতটা হবে আপনার, যাতে
হাতগুলো এবং ওনার বুক যাতে 5 থেকে 6 সেন্টিমিটার, একজন অ্যাডাল্ট পারসনের ক্ষেত্রে 5 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত যেন বুকটা নামিয়ে দেন আপনি এরকমভাবে চাপ দিয়ে। হ্যাঁ? আর এটা হচ্ছে ডেপথ। এবার রেট হচ্ছে মিনিটে 100 থেকে 120 বার। তো স্বাভাবিকভাবে এই সময় আপনার হাতে ঘড়ি থাকবে না, বা ঘড়ি থাকলেও সেই দিকে নজর দেওয়ার মতো, বা ঘড়ি দেখে আপনি চাপ তো দিতে পারবেন না। তো কিভাবে চাপ দেবেন? তো এটার জন্য দুটো খুব সহজ উপায় আছে। আমরা যখন সিপিআর শিখেছিলাম আমাদের যারা শিক্ষক শিক্ষিকা যে ডাক্তার বা যে ম্যাডামরা ছিলেন তারা যেভাবে শিখিয়েছিলেন যে আপনি কাউন্ট করবেন 1 and 2 and 3 and 4 and 5 and 6 এরকমভাবে 1 and 2 and 3 and 4 and 5 and 6 এইভাবে যদি দেন তাহলে আপনি মিনিটে মোটামুটি 100 থেকে 120 বার পর্যন্ত সিপিআর এমনিই হয়ে যাবে ওই টাইম গ্যাপে। এছাড়া বিশ্বজুড়ে একটা গান আছে স্টেইং অ্যালাইভ বলে একটা গান আছে। ওই গানটা যদি আপনার জানা থাকে আর ওই গানের বিট অনুযায়ী যদি আপনি সিপিআরটা দিতে থাকেন তাহলে অটোমেটিক্যালি আপনার 100 থেকে 120 বার হার্ট কম্প্রেশন হয়ে যাবে। তো এইটা করে কি করা হয়? অ্যাকচুয়ালি হার্টটাকে চাপ দিয়ে, যতক্ষণ না হার্টটা নিজে থেকে চলছে, হার্টটাকে আমরা চাপ দিয়ে স্কুইজ করে রক্তটাকে ব্রেন পর্যন্ত বা শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেই জায়গাগুলোতে পাঠানোর ব্যবস্থা করি। এবার এইখানে এসে সিপিআরটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। মানে আপনি যদি যথেষ্ট পরিমাণে ট্রেন্ড হন, আপনি যদি ধরুন আমার মতো যদি আপনি সিপিআর ট্রেন্ড ডাক্তার হন, কিংবা ধরুন আপনি যদি স্বাস্থ্যকর্মী হন, আপনি যদি আইসিইউর একজন টেকনোলজিস্ট হন, তাহলে আপনি যথেষ্ট ট্রেন্ড, আপনার ক্ষেত্রে সিপিআরটা একরকম হবে। কিন্তু যদি আপনি একজন সাধারণ মানুষ হন, মানে যিনি মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত নন, আপনার ট্রেনিংটা অতটাও মেটিকুলাসলি নয়, কিন্তু তাহলেও কিন্তু আপনি প্রাণ বাঁচাতে পারবেন। তো সেইটা আমি এখন বলব, যদি আপনি যথেষ্ট ট্রেন্ড হন তাহলে আপনি প্রত্যেক 30টা কম্প্রেশন দেওয়ার পরে দুটো পরপর রেস্কিউ ব্রেথ দেবেন। রেস্কিউ ব্রেথ মানে কি? মানে আপনি তো হার্টটাকে চাপছেন, তার সঙ্গে আপনি পেশেন্টকে দুটো করে শ্বাস দেওয়ার চেষ্টা করুন। শ্বাস দেওয়ার বিভিন্ন রকম প্রসেস আছে। সবচেয়ে পরিচিত বা সবচেয়ে পপুলার হচ্ছে মাউথ টু মাউথ। সেক্ষেত্রে আপনি পেশেন্টের নাকটা চেপে ধরবেন এবং পেশেন্টের ঠোঁটে ঠোঁট লাগিয়ে আপনি পেশেন্টকে একটা ব্রেথ দেবেন। এরকম পরপর দুটো ব্রেথ দেবেন, আবার 30টা চেস্ট কম্প্রেশন দেবেন। তার মানে চেস্ট কম্প্রেশন আর ব্রেথের রেশিও হচ্ছে 30:2। এটা যদি আপনি ট্রেন্ড হন। যদি আপনি ট্রেন্ড না হন তাহলে ব্রেথ দেওয়ার দরকার নেই, শ্বাস দেওয়ার দরকার নেই। আপনি শুধুমাত্র কম্প্রেশন করে যান, তাতেও আপনি প্রাণ বাঁচাতে পারবেন। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে আপনি কতক্ষণ এই প্রসেসটা চালিয়ে যাবেন? কতক্ষণ চালিয়ে যাবেন এই ব্যাপারে গাইডলাইন হচ্ছে যতক্ষণ না আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন। আপনি যতক্ষণ পারবেন আপনি মানুষটাকে বাঁচানোর চেষ্টা করুন। এইটা ১ নম্বর ক্রাইটেরিয়া। আপনি যখন আর পারলেন না তো কিছু করার নেই। আপনার সমস্ত এনার্জি শেষ। আপনি ০.৫ ঘন্টা ধরে লেগে আছেন, তারপরেও যদি না পারেন তো কিছু করার নেই। ২ নম্বর হচ্ছে এর মাঝখানে যদি পেশেন্টের নড়াচড়া ফেরত আসে, নড়াচড়া ফেরত আসে, পেশেন্টের যদি শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়, পেশেন্টের যদি জ্ঞান ফিরে আসে, সে যদি আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারে, তাহলে আপনি থামতে পারেন। এছাড়া যদি প্রপার মেডিকেল টিম চলে আসে, আপনি যে কল ফর হেল্প করেছিলেন, আপনি লোকজনকে ডেকেছিলেন, হাসপাতাল থেকে যদি সিপিআর টিম চলে আসে, অ্যাম্বুলেন্স চলে আসে, তারা যখন হ্যান্ডওভার নিয়ে নেবে, আপনি তখন নাও করতে পারেন। আপনি তখন ডিসকন্টিনিউ করবেন। তো এই জিনিসগুলো আপনি কতক্ষণ করবেন সেইটা বললাম। মানুষ ভুল কি করে? মানুষ হাল ছেড়ে দেয়। হাল ছাড়লে তো হয়ে গেল। ওই ভদ্রলোক তো আপনার ওপরেই ডিপেন্ড করে বেঁচেছিলেন, তাই না? মানে উনি আপনারই কোনো রিলেটিভ হতে পারেন, উনি আপনার স্বামী হতে পারেন, আপনার বাবা, আপনার মা, আপনার স্পাউস, আপনার ওয়াইফ, আপনার ছেলে-মেয়ে যে কেউ হতে পারে। এমনকি কোনোদিন আমিও হতে পারি, হ্যাঁ? তো তখন আপনার ওই দুটো হাত কিন্তু আমার বা ওই ভদ্রলোক বা ভদ্র মহিলার প্রাণটা বাঁচাবে। ভিডিওটা ভালো করে দেখুন। এই ভিডিওর মধ্যে আমি যতদূর সম্ভব ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। কারণ কি? মানুষ অসুস্থ হলে সবাই মানুষটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই যে মাঝখানে ১০ থেকে ১৫ মিনিট হাসপাতালে নিয়ে যেতে মিনিমাম এই সময়টুকু লাগবে। আপনার হাসপাতালের সামনেও যদি কেউ অসুস্থ হয় তাকে নিয়ে যেতে ওই সময়টুকু লাগবে। তো এই ১০ থেকে ১৫ মিনিট কিন্তু যথেষ্ট পেশেন্টটার মরে যাওয়ার পক্ষে। এই সময়ের মধ্যে যদি আপনি সিপিআর স্টার্ট করতে পারেন, যদি সিদ্ধান্তটা দ্রুত সম্ভব নিয়ে আপনি স্টার্ট করতে পারেন, তাহলে
হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবুরাই আপনাকে ধন্যবাদ জানাবে যে আপনি মানুষটাকে মরতে দেননি, আপনি বাঁচিয়ে রেখেছেন, আপনি মানুষটার ব্রেনে অক্সিজেন সাপ্লাই, ব্লাড সাপ্লাই চালু রেখে নিয়ে এসছেন। তাহলে ওদের কাজটাও অনেকটা সহজ হয়ে যাবে। সিপিআরের অনেক অ্যাডভান্স লেভেল আছে, হ্যাঁ? সেগুলোকে এসিএলএস বলে। আর আমি যেটা শেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে বিএলএস, হ্যাঁ? বা বেসিক লাইফ সাপোর্টের মধ্যে পড়ে। তো এইটা সবাই যদি আমি চাই আমাদের দেশে প্রত্যেকটা মানুষ এই জিনিসটা জেনে রাখুক, তাতে করে আমরা কিন্তু একটা অমূল্য প্রাণকে বাঁচাতে পারবো। যে মানুষটার কিনা সেই মুহূর্তে আপনার ওপর নির্ভর করে আছে, ওই ৫টা ৬টা মিনিট সে আপনার দিকে তাকিয়ে আছে। একবার চেষ্টা করে দেখুন, যদি কখনো না আপনার সামনে এরকম হয় আপনি একটা মানুষকে বাঁচাতে পারেন না, দেখবেন মানুষকে বাঁচানোর মতো আনন্দ আর কিচ্ছুতে নেই, কিচ্ছুতে নেই। ওর থেকে সুখ, ওর থেকে আনন্দ আর কিচ্ছুতে নেই। আমরা ডাক্তাররা তো কখনো, কখনো এই সুযোগটা পাই। সেজন্য ভগবানের কাছে অশেষ ধন্যবাদ, যে এই সুযোগটা যেন প্রত্যেক যদি পরজন্ম বলেও কিছু থাকে সেখানেও যেন এই সুযোগটা আমরা পেতে পারি। কিন্তু এই সিপিআর এর ট্রেনিংটা, এই সিপিআর এর এই নলেজটুকু থাকলে আপনিও পারবেন। আপনাদের মধ্যে কেউ যদি কখনো সিপিআর দিয়ে থাকেন বা সিপিআর চোখের সামনে দেখে থাকেন, কমেন্টে জানান। আর সেই মানুষটাকে আপনারা ফেরাতে পেরেছেন কিনা জানান। যদি সত্যি এরকম কোনো খবর জানতে পারি আমি খুব, খুব খুশি হব। একজন মানুষের প্রাণ বাঁচানোর মতো আনন্দ আর কিছুতে নেই। যেটা বোনাস ছিল সেইটা আমি বলতে ভুলে গেছিলাম। এখন বলব যেটা, যে বোনাস সারপ্রাইজ যে পয়েন্টটা ছিল, যে একটা মানুষের যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, ৫ মিনিট ১০ মিনিট চলে গেছে, তাহলে কি আপনি সিপিআর দেবেন না? দেবেন না? নিশ্চয়ই দেবেন। ৫ মিনিট, ৬ মিনিট, ১০ মিনিট পরেও যদি আপনি সিপিআর স্টার্ট করতে পারেন, দেখা গেছে অনেক ক্ষেত্রে মানুষটা বেঁচে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই বেঁচে যায় যদি আপনি ঠিকঠাক সিপিআর দিতে পারেন। আজকের মতো বিদায় চাইছি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।